রাতের রাজা তারা হচ্ছে দিনের বিচারক এই দেশে। এখনকার যে স্টুডেন্ট মেয়েগুলো, এখনকার যে ভার্সিটিতে পড়তেছে যে মেয়েগুলো, ঢাকার বাইরে থেকে এসে যারা হোস্টেলে থাকতেছে, তাদের তো 10টা 5টা করে বয়ফ্রেন্ড, 10টা 5টা করে আইফোন, গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেছে। তো এই বিষয়গুলো জিজ্ঞেস করবে কার? আমার বয়ফ্রেন্ড আছে, আমি সে আমাকে একটু হেল্প করতেই পারে। শুধু যে আমি একা প্রেম করি, আমার একারই বয়ফ্রেন্ড আছে, আমি একাই টাকা নিয়ে নিচ্ছি, সব কিছু নিয়ে নিচ্ছি, ব্যাপারটা তো, কথাটা তো এরকম না। আর কি ছেলে মেয়েরা প্রেম করে না? দেখতে এরা মজা পায়, ঠিক আছে, সবচেয়ে বেশি লাইক কমেন্ট, সবচেয়ে বেশি ভিউজ, একটা আইটেম কোনো কিছু যদি হয় সেটাই হচ্ছে ডান্স। ডান্স ছাড়া কিন্তু কোনো সিনেমা, কোনো ড্রামা, কোনো কিছুই কিন্তু মানে গরম মশলা যেটাকে বলে না, এটা নাই কিন্তু। সো আইটেম যে ব্যাপারটা, এটাই তো ডান্স। তো এইটাকে যে এইভাবে এখনো পর্যন্ত কিছু মানুষ দেখছে, সবাই না, যুগের কালের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তো এটাও পরিবর্তন অবশ্যই হয়ে যাবে। নিকি বেশ কয়েকটা রিপোর্ট দেখলাম এবং চোখে লাগার মতো যে ক্যাপশনগুলো অযাচিত মনে হয়েছে, যে ভিন্ন রকম, এবং সম্ভবত সেটা নিয়ে তুমি কথা বলতে চাও, তাই তো? হ্যাঁ, আসলে এখন যে অবস্থা হয়েছে, যে কিছু ইউটিউবার, কিছু ব্লগার, আমি জানি না তারা কারা, কি কাজ করে আসলে, মানে একটা কোনো কথা বলা শুরু করলে হঠাৎ করে তারা ওইখানে চলে আসে। তো আমি যে পুরো লাইনটা বললাম, আমার দর্শক বা পাবলিকগুলো তো এগুলো আসলে শোনার চেষ্টাই করে না, যে আসলে একটা মানুষ যে কথা বললো, 5 লাখ টাকার ফোন, অমুক জায়গা বিদেশ, একটা কথা বললো, কিন্তু এর কথার আগে পিছে তো কিছু ছিল নাকি? আমি 5 লাখ টাকা দিয়ে কথাটা শুরু করছি, এর আগে পিছের কথাগুলো কোথায় গেল? শুধু শুধু একটা কথা জন্ম নিয়ে নিল? ব্যাপারটা তো এটা না আসলে। পেছনের কোনো কিছুই কেউ বুঝতে চায় না, শুনতে চায় না, না বুঝেই একটা মানুষকে হুট করে বিচার করে বসা, এটা আমাদের মানুষের, সমাজের কালচার হয়ে গেছে আসলে। তো এটা আর নতুন কি? আর মিডিয়ার মানুষ মানেই তো গালিগালাজ, বাজে মন্তব্য, শিখার, আক্রমণাত্মক কথাবার্তা মানুষ বলে। তো এটা তো আমি একা ফেস করি না, সবাই ফেস করে। বাট এখন আমার যেগুলো হচ্ছে আসলে ভুলভাল, আমি যা বলছি না, অথবা আমাকে বলা হচ্ছে ক্যামেরা বন্ধ, তুমি কথা বলো, সেই ওইটুকু লাইনটাই শুধুমাত্র কেটে ছেড়ে দিচ্ছে। তো আমি যদি আগে জানতাম, তাহলে অবশ্যই আমি ইন্টারভিউগুলোতে আমি যেতাম না বা দিতাম না। এইভাবে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা বা শখ কোনোটাই আমার নেই আসলে। খুব স্পষ্ট যে যাত্রাপালা থেকে নাচের কেরিয়ার শুরু, এবং যাত্রাপালাকে ছোট করছি না আমি, কিন্তু অ্যাজ ফার আই নো যে সেটা ছিল না কখনোই তোমার ক্যারিয়ারে, তাই তো? হ্যাঁ, এই যে নাচ মানে যে যাত্রাপালা, হাবিজাবি, এইগুলা, হ্যাঁ, আমি রিক্সাওয়ালাদের ছোট বলছি না। মানে একটা রিক্সাওয়ালা আর এই যুগের যে BMW চালায়, দুইজনই কিন্তু সেম জিনিস না। তো এখন যদি আমি ওদের কথা ধরি, তাহলে তো আমার পাগল হয়ে যাওয়া লাগবে আসলে, আমার তো বেঁচে থাকার মানে কোনো দরকারই হবে না, তো নাচ গান করা তো দূরের কথা। তো ওরা যেখানে জন্ম হয়েছে, যা দেখেছে 1999 সালের সেই যুগের, সেই ঠেলাগাড়ি ঠেলেছে, ঠিক আছে, তো সেই যুগ আর এই যুগের সাথে মিলিয়ে তো কোনো নাই আসলে। আমি কিভাবে গুছায় কথা বলবো, এটা বলতে গেলে আমি আসলে কথা হারাই ফেলি। মনে হয় যে আমি কথা বলাই জানি না, এখানে কথা বলতে আসলে আমার মনে হয়। ট্রলের শিকার হচ্ছে নাকি, মানুষের বাজে মন্তব্যের শিকার হচ্ছে, এটা কি তোমার মন খারাপ হয়? মন খারাপ হয়েছে আমার, মন খারাপ বিগত 2 দিন যাবতই আসলে আমার মন খারাপ, এই যে এই বিষয়টা নিয়ে, যে নাচ মানে যাত্রাপার্টি, হাবিজাবি। তো যাত্রাপার্টি এটা আসলে অস্বীকার করতে পারবো না যে যাত্রাপার্টি কোনোদিনই ছিল না আমাদের বাংলাদেশে। যাত্রাপার্টি আমি নিজে দেখেছি, আমি নিজে করেছি, সেটা তো গ্রামে ছিল, গ্রামের মেলার মধ্যে ছিল, সেটা তো অনেক করেছি, দেখেছি অসংখ্যবার। মানে সেটা তো অনেক বিফোর কথা, সেটা তো অনেক আগের যুগ নানি দাদি আমলের কথা। তো এইটা তো আমরা যে নাচগুলো নাচি, এগুলো তো যাত্রাপার্টি না, আমরা তো ইন্টারন্যাশনালি কাজ করতেছি। আমাদের যে পরিশ্রম, যে ব্যাপারগুলি, যে স্ট্রাগলগুলো, এগুলো আসলে কেউ দেখছেই না। সর্বোচ্চ কথা হচ্ছে যে আমরা যারা ডান্সার আছি, আমরা যেইটুকু পেমেন্টটা পাই আসলে, যে পারিশ্রমিকটা আমাদেরকে দেওয়া হয়, আবার যে ছোট নজরেও দেখা হয়, আসলে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করলে এখানে নাচ সেক্টরটা মনে হয় বাদ দিয়ে দিলেই মনে হয় ভালো হয়। আবার ওরা নিজেরাই দেখে, নিজেরাই একটা বিনোদনের প্ল্যাটফর্মকে, নাচের যে সেক্টরটা, এটাকে দেখতে এরা মজা পায়, ঠিক আছে, সবচেয়ে বেশি লাইক কমেন্ট, সবচেয়ে বেশি ভিউজ, একটা আইটেম কোনো কিছু যদি হয় সেটাই হচ্ছে ডান্স। ডান্স ছাড়া কিন্তু কোনো সিনেমা, কোনো ড্রামা, কোনো কিছুই কিন্তু মানে গরম মশলা যেটাকে বলে না, এটা নাই কিন্তু। সো আইটেম যে ব্যাপারটা, এটাই তো ডান্স। তো এইটাকে যে এইভাবে এখনো পর্যন্ত কিছু মানুষ দেখছে, সবাই না, যুগের কালের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তো এটাও পরিবর্তন অবশ্যই হয়ে যাবে। বাট আমার ক্ষোভের যে জায়গাটা, আমার পাওয়ার যে জায়গাটা, আমি যেটা বলতে চাই ভিডিওর মাধ্যমে, যে আমরা যে পরিশ্রমটা করছি,
ক্যামেরার পেছনের যে পরিশ্রম, নাচটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টদায়ী, মানে সবচেয়ে বেশি পরিশ্রমের একটা জায়গা মিডিয়া ইন্ডাস্ট্রির ভেতরে। নাচটা সবাই চাইলেই করতে পারে না। আমার দর্শক কি দেখতেছে? বডি দোলানো দেখতেছে, তারা আমার কোমর দোলানো দেখতেছে। আমার পুরো পরিশ্রমটা দেখো না, আমাকে পুরো স্টেজ মিলিয়ে আমাকে দেখো না, পুরো ভিডিওটা মিলিয়ে আমাকে দেখো না। কেন তুমি ওইটাই বারবার দেখতেছো? তাহলে এখানে দেখার দৃষ্টিভঙ্গির প্রবলেম আছে কিনা? আই এম রাইট আর রং, আমি জানি না আসলে। তো এই যে একটা ছোট বাচ্চা, আজকাল ছোট বাচ্চা রেপ হয়ে যাচ্ছে, গ্রামে গঞ্জে থেকে আসছে, বাসায় দেখা যাচ্ছে কাজ করছে, ঠিক আছে? ওই যে বাচ্চাটা, কাজের বুয়াও তো একটা জায়গায় সেভ না আমাদের দেশে, ঠিক আছে? বাসের মধ্যে ওপেন ধর্ষণ হয়ে যাচ্ছে, সবাই ভিডিও করে এটাকে দেখতেছে। কিছু না করতে পারলে চুপ করে থাকো, ভিডিও করার তো কিছু নাই, মজা পাচ্ছে সবাই এগুলো করে। মানে এখন মানুষ কি চায়, মানুষ আমরা নিজেরাই মনে হয় জানি না যে আমরা কি চাই, কি দেখতে পছন্দ করি, নিজেরা বুঝতেছে না যে আমার চয়েসটা কোনটা আসলে। তো এদের ভিতরে গুলিয়ে আমি যেতে চাই না আসলে। তো মন খারাপ অবশ্যই হয়, কিন্তু মন খারাপটা আমি আসলে নিজের ভেতরেই থাকুক। আমি আর এরপরে যে জানে না তোমার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, সেও যখন তোমাকে নিয়ে একটা ভিডিও নিচে খারাপ কথা লিখতেছে, হাউ ডু ইউ ফিল? কেমন লাগে? কেমন লাগাটা থেকেই আসলে এই কথাগুলো আক্ষেপ, আমার যে অভিমান, এখান থেকে কথাগুলো আসতেছে। বাট অভিমানটা কার উপরে করব, কোথায় করব? মানে কিছু বলার নাই আসলে এই বিষয় নিয়ে। বেশি কিছু বললে আক্রমণাত্মক কথা হয়ে যাবে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। সবাই আসলে কাট কাট করে ভিডিওগুলো ছাড়ে, যার কারণে আমি যেটা পুরোটা বলতে চাইছিলাম আমার লাইনটা, সেই সময় যে ইন্টারভিউগুলো দিয়েছি, ইভেন তো চ্যানেল আইতেও আমি যে ইন্টারভিউ দিয়েছি, সেইখানেও আমাকে নিয়ে মানে আমার আসলে যে কথা বলার জন্য যাওয়া, সারা দিন যে আমি যেটার জন্য আমি শুটিং করলাম, সে কথাটা আসলে আমি দিন শেষে আমি পাইনি। এখন ভিউ বিজনেস হয়ে গেছে সব কিছু। ভিউ বিজনেস ছাড়া এখন বর্তমান কোনো মিডিয়াই নাই বাংলাদেশে, এটা একেবারেই সত্য। এটা কেউ মানুক আর না মানুক, সবাই ভিউ বিজনেস করতে চায়। আর আসলেই যারা আর্টিস্ট, কিছু সংখ্যক মানুষ যারা বেঁচে আছে, তারা শুধুমাত্র নাচকে ভালোবাসে, নিজের কাজকে ভালোবাসে। তারা কোনো টাকার জন্য বা কোনো ভিউয়ার্সের জন্য কাজ করছে না, নিজের ভালোবাসার জায়গা থেকে শুধুমাত্র নিজেকে দিয়ে যাচ্ছে। ফিডব্যাক হয়তো এখন না পেলেও কখনো পাবে, সমাজ হয়তো চেঞ্জ হবে, সে আশায় তারা আসলে চেয়ে আছে, এই আর কি। নিকি, নাচ নিয়ে বাংলাদেশে খুব একটা বড় কিছু হয় না এখন পর্যন্ত, দেখা যায় না। অনেক দিন আগে একটা নাচের অনুষ্ঠান ছিল, নাচো বাংলাদেশ নাচো, ওইটার উপস্থাপনা পরিকল্পনায় আমি ছিলাম। তারপরে আমি খুব একটা বেশি নাচের কিছু দেখি নাই। এই দেশে নাচ প্র্যাকটিস করে কি আসলে কেরিয়ার হয়? তুমি একজন নাচের আর্টিস্ট। আসলে এটা তো সবাই জানে, আমাদের দেশের নাচটাকে সবাই একটু কটু চোখে একটু দেখার চেষ্টা করে, আবার দেখা যাচ্ছে ওইটাকেই বেশি দেখছে, যে কথাটা আমি বলছিলাম। আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি যদি একটু চেঞ্জ হয়, সবাই যদি আমাদেরকে একটু সাপোর্ট করে, একটু সুন্দর কমেন্ট করে, একটু দর্শক হাততালি যদি দেয়, একটু সুন্দর করে কথা বলে, তাহলেই কিন্তু এই যে আমাদের অনেক ট্যালেন্ট যারা বাসার মধ্যে এখনও লুকিয়ে আছে, ঘরের ভেতর থেকে বের হতে ভয় পাই যে আমি নাচলে আমার সমাজ কি বলবে, আমার বাপ মাকে আমার কি বলবে, মহল্লার মানুষজন কি বলবে। এই যে অনেক ট্যালেন্টি ছেলে মেয়ে গুপ্ত হয়ে আছে, তারা কিন্তু বের হয়ে বাংলাদেশ থেকেও শাকিরা, রিয়ানা জন্মগ্রহণ করতে পারে, নরা ফতেহি জন্ম হতে পারে। এইখানে অনেক ট্যালেন্ট মারা যাচ্ছে, তারা নিজেকে প্রমাণ করতে ভয় পাচ্ছে। এখন এই যে অবস্থা, আমি তো নিজেও আমি প্রমাণ করতে ভয় পাচ্ছি। আমি যে ক্যাটাগরির ডান্সগুলো চিন্তা করি, আমি ইন্টারন্যাশনালি কাজ করি, আমি অলরেডি বাংলাদেশকে 10টা কান্ট্রিতে আমি প্রেজেন্ট করেছি বাংলাদেশের হয়ে, মুম্বাই গ্লোবাল অ্যাওয়ার্ড প্রেজেন্ট। এখানে আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশের একজন টিম মেম্বার, ওনাদের আমি সামনে আমি আবারও যাচ্ছি দুবাইতে। সো এই যে আমাকে কোশ্চেন করা হয়, দুবাইতে কেন গেলেন, শেখ কী করলো, সৌদি আরবে শেখরা কী করলো, সাকিব খান, হিরো আলম, এছাড়া আমি যেগুলো বলতে চাইছি, আমার যে কথাগুলো, সে কথাগুলো কোথায় গেল, কে খেয়ে ফেললো? কথাগুলো নাই। আমি যেটা মেসেজ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে দেখো সেই ছেলে মেয়েগুলো যারা খুব ভালো ডান্স করো, তোমরা টিকটকে দেখা যায় অনেকে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ডান্স করছে, ছাড়ছে, হ্যাঁ, ওদের কোনো ফেস পরিচিত নাই বা ওরা আহামরি সুযোগ পায় না। আমাদের ডান্সের এই কটু করে দেখার কারণে, আমাদের সুযোগটা কম থাকার কারণে আসলে এই যে পিছিয়ে থাকা আমাদের ডান্সের সেক্টরটা। তো এখন আর এই যুগ নাই যে তোমার এই সমাজকে প্রমাণ করতে হবে। এখন তোমার এই ফেসবুক, তোমার এই মোবাইলের মধ্যেই তুমি পুরো পৃথিবীকে, বিশ্বটাকে তুমি হাতের মুঠোয় পাচ্ছ। সো তোমার ট্যালেন্টটাকে তুমি
তোমার মহল্লার মানুষের তোমাকে দাম দিক না দিক, তুমি ভালো যদি কাজ করতে পারো, সো তোমাকে বাইরের মানুষরাও নিয়ে যাবে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে। সেই সুযোগ বর্তমান আছে, তারা নিজেরাই তোমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারে। সো লুকিয়ে না থেকে এখন সব কিছু বাধা ভেঙে তুমি বের হও, তুমি নাচ করো, প্রাণ খুলে নাচো, সবাইকে তুমি দেখাও বাংলাদেশ থেকেও অনেক কিছু সম্ভব। তো এটা আমি একা 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 চাইলেই কিন্তু সম্ভব না। আমার মতো আরও সবাই যারা লুকিয়ে আছে, আরও কিছু কিছু মানুষ, লোকে কি বলবে, এই যে ক্যাপশন কেটে দিল, এই ভয়ে যে লুকাইতো যে মানুষগুলো, সবাই যদি এক হয়ে যায় ওদেরকে রুখে দেওয়া সম্ভব। ভিউ বিজনেসটা বন্ধ করে দেওয়া একেবারে সম্ভব। বাট ভিউ বিজনেসের কথা গেল, কিন্তু দুবাই নিয়ে তো অনেক কথা ওঠে। এমন একটা দেশ, এই দেশটা এখনকার থাইল্যান্ড হয়ে গেছে, যে কোনো একটা মেয়ে দুবাই গেলেই মনে করা হয় যে তার হয়তো বয়ফ্রেন্ড বা সঙ্গী নিয়ে গেল, এবং সেখানটায় কোনো অবৈধ কিছু আছে কিনা। আসলে অবৈধ কোনো কিছু করতে গেলে কি শুধু দুবাই যেতে হয়? বাংলাদেশে অবৈধ কোনো কিছু হচ্ছে না। হচ্ছে এই যে এত ধর্ষণ হয়ে যাচ্ছে, দিন দুপুরে সব কিছু করে ফেলতেছে, ওন্না টেনে আমার সামনেই, ওই দিনে যে মোহাম্মদপুর এলাকার রোডটা ভুলে গেছি, আমার সামনেই ওন্না টেনে হিচ্ছে মেয়েটাকে যে ফেলে দিল, সবাই যে ভিডিও করলো, তাতে কি বাংলাদেশে কি দুবাইয়ের থেকে বেশি খারাপ অবস্থা না? দুবাই গেলেই কেন মনে করতে হবে সে একটা কিছু করলো? আসলে ব্যাপারটা কি, যেটা সাইদ রুমা আপু কিছুদিন আগে বলেছে, যে আমরা আসলে পাবলিক ফিগার, তো আমাদেরকে মানুষ দেখে, কোনো কিছু একটা হয়ে গেলে এইখান থেকে ঘটনাটা বেশি লটে, এইখানকার কথাগুলো মানুষ বেশি জানতে পারে। কিন্তু হিসাব করে দেখলে দেখা যায় এখনকার যে স্টুডেন্ট মেয়েগুলো, এখনকার যে ভার্সিটিতে পড়তেছে যে মেয়েগুলো, ঢাকার বাইরে থেকে এসে যারা হোস্টেলে থাকতেছে, তাদের তো 10টা 5টা করে বয়ফ্রেন্ড, 10টা 5টা করে আইফোন, গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেছে। তো এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে কারা? আমি ওদেরকে হেউ করে কথা বলছি না, ভালো থাকার অধিকার সবার আছে। তো এই যে বিষয়গুলো, ওরা কানাডা চলে যাচ্ছে, ভালোবাসা দিবস অমুক যাচ্ছে তমুক যাচ্ছে, ওরা যাচ্ছে, ওদেরকে জিজ্ঞেস করলে কি বলবে? কোন অনুষ্ঠান করতে তারা যাচ্ছে, কোন শোতে তারা যাচ্ছে? কোনো রিজন তো নাই, রাইট? তো এই জিনিসগুলো ওদেরকে জিজ্ঞেস করা হয় না, শুধু আমাদেরকেই এই যে ক্যামেরার সামনে নিয়ে এসে দুবাইয়ে গেলে তোমার এই হয়েছে, কত লাখ টাকা অফার করেছিল বলো, এইগুলো যারা কোশ্চেন করে না, শুধুমাত্র আসলে ভিউ পাওয়ার জন্যই ওই নিচে দুবাইটা লিখলে পাবলিক একটু ক্লিক করতে একটু পছন্দ করে, একটু গালি দিবে, একটু মজা পাবে, নিজের এমবি খরচ করে, একটু ভালো লাগে ওদের। মানে সুরসুরি মার্কা কথাবার্তা বাংলাদেশের মানুষের খুব ভালো লাগে, এটা বরাবরই। না ওরা কখনো চেঞ্জ হবে, না আমার কখনো চেঞ্জ হওয়ার মনে হয় দরকার আছে। আমি আমার কাজ, আমার ট্যালেন্ট আমি চালিয়ে যাব। যদি বাংলাদেশে সেইভাবে নাচের কখনো পরিবর্তন নাই আসে, কারো প্রতি কোনো আক্ষেপ আমি রাখবো না। আমি নিজে থেকেই আমি ওয়ার্ল্ডে আর কি, সরি, ইন্টারন্যাশনালি আমি যেভাবে ট্রাই করছি, আমি নিজেকে ইন্টারন্যাশনালি প্রমাণ করেই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তোমার একটা ইন্টারভিউতে দেখলাম নাকি তুমি বলছো যে তোমার প্রায় 2.5-3 লাখ টাকা খরচ, এবং সেটা তোমার ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এখন তোমাকে দিচ্ছে বা সাপোর্ট করছে। এত টাকা খরচ এবং এত টাকা নেওয়া, ব্যাপারটাকে কেমন করে দেখো? আসলে এগুলো একেবারে আমার ঘরের বিষয়, এগুলো একেবারেই আমার ওয়াশরুমের বিষয়। আমি মনে হয় ওয়াশরুমের বিষয়গুলো আমার ক্যামেরার সামনে চলে আসতে হবে, এর তো কোনো মানে নেই। বাট আসলো কেমন করে? আসলো কেমন করে? নিজের মুখে বলছো। আমি নিজের মুখে বলেছি, দেখা যাচ্ছে আমি কথা বলছি, আমি ইয়ার্কি করতেছি, অথবা আমার সাথে 5 জন বসে আছে, 10টা ক্যামেরা আছে, আমি জানি না ক্যামেরা ওপেন, আমি হয়তো ড্রেস চেঞ্জ করছি, এই যে ওপর থেকে যে এইভাবে যে ক্যামেরাটা ধরে, সেই মেয়েটাকে জেনে শুনে কি এইভাবে শো করেছিল? দেয়নি। আমাকে কি একটা জিজ্ঞেস করেছে, আমি বলেছি, ব্যাপারটা খালি ওইটুকুটাই দিয়েছে। এর আগে পিছে যে কোনো কথা ছিল, সেটা কি কথা আমি নিজেই ভুলে গেছি। সেই কোশ্চিনটা, সেই ব্যাপারটা যে কিভাবে আসলো, পুরো লাইনটা তো নেই এখানে। আমার ক্ষোভটা তো ওইখানেই, যে বয়ফ্রেন্ডের যে কথাটা এইটুকুটাই শুধু আসলো, পুরো লাইনটা কোথায় গেল? পুরো লাইনটাকে খেয়ে ফেললো কেউ? পুরো লাইনটাও উধাও, ভাই রে ভাই। মানে কিছু বলতেই এখন আমি ভয় পাই। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, আমি, সে আমাকে একটু হেল্প করতেই পারে। শুধু যে আমি একা প্রেম করি, আমার একারই বয়ফ্রেন্ড আছে, আমি একাই টাকা নিয়ে নিচ্ছি, সব কিছু নিয়ে নিচ্ছি, ব্যাপারটা তো, কথাটা তো এরকম না। আর কি ছেলে মেয়েরা প্রেম করে না? এক একটা ছেলে মেয়েদের তো দেখা যাচ্ছে, মেয়েদের বিশেষ করে এক একটা, হ্যাঁ মানে মিডিয়ার হওয়া লাগে না, মিডিয়ার মেয়েরা অনেক ব্যস্ত তাদের কাজ নিয়ে, সব মেয়েরাই এখন এত ফাস্ট, মানে তাদের 10টা 5টা করে বয়ফ্রেন্ড আছে। তো আমার যদি একটা থাকে, সেটা যদি আমি টাং অফ স্লিপ বা অথবা আমি উইশিংলি আমি বলছি, এটা তো মানে আহামরি ওইভাবে দেখার দরকার নাই তো। নিচে আমি কমেন্ট পড়ছি, আমি একটু পড়ছিলাম, ও মাই গড, আমাকে পুরাই সবাই মিলে আমাকে একদম পাবলিক ধুয়েই দিছে যে অমুক বয়ফ্রেন্ড হ্যান ত্যান গিভেন্টে একসাথে ঘুমায়, এই করে সেই করে, হাবি যাবি কত কিছু। তো আসলে অফলাইন আর অনলাইন তো দুই জিনিস। আমি যদি ডাটা বন্ধ করে দিই, তাহলে তো আমার খবরাখবর বাইরে গেল না, ইন্টারনেটের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেল, রাইট? তো আমি ফেসবুকে যা ছাড়ছি, ফেসবুকে যে কথা যাচ্ছে, এটাই তো আমার জীবনই না।
আদৌ আমি ম্যারিড কিনা, আদৌ আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমার সাথে সে থাকে কিনা, একসাথে ঘুমাই কিনা, এইগুলি তো আসলে ঘরের কথা তো মানুষ জানে না। এখন এই যে সবশেষ কথা এটাই যদি ছোট করে কেউ যদি আমার ওই কথাটাই কেটে বারেবার যদি ছাড়ে, এখানে তো আমার কোনো হাত নেই আসলে, আমি কি করতে পারি? বাট হাত খরচ 3 লাখ কেন? হাত খরচ 3 লাখ এটা তো খুব ছোট্ট একটা বিষয়। ঢাকা শহরে যারা থাকে, খুব নর্মাল যারা লাইফ নিড করে, তাদেরও কিন্তু সর্বনিম্ন 1 থেকে 2 লক্ষ টাকা কিন্তু যায়। এটা স্বাভাবিক না? তাহলে সেইখানে আমি একজন আর্টিস্ট, আমি ইন্টারন্যাশনালি আমি কাজ করছি, আমার দেখা যাচ্ছে আমাদের বিষয়গুলো খরচগুলো এইভাবে হয়। আমি আজকে একটা ড্রেস পরে এখানে আসছি, এই সেকেন্ড টাইম এটা আমি পরে এই ক্যামেরার সামনে আমি এইখানে আমি আর আসতে পারছি না। তো এই যে এই ব্যাপারগুলো, এই খরচগুলো কি আমাদের জন্য খুব নর্মাল না? আর কোথা থেকে পাচ্ছি যে ব্যাপারটা, রিসেন্টলি আমি একটা শো করলাম, শোটা এই মাসের মধ্যে সবচেয়ে বড় শো ইন বাংলাদেশ। এটা হচ্ছে AIB অ্যালুমিনিয়াম যে শোটা, ফায়ারিং যে শোটা, সচরাচর বাংলাদেশে এই ধরনের টলিউড বলিউড টাইপের কাজ হয় না। তো আমি ওখানে বেলি ডান্সার হিসেবে ছিলাম। আমি আগুন নিয়ে আমি নাচটা করেছি, আমার চুল কিন্তু পুড়ে গিয়েছিল অনেকটা, হ্যাঁ, সেটা এখান থেকে কেটে আমার এখানে আসতে হয়েছে। তো এই যে আমার সে ড্রেসটা, ওই ড্রেসটা আমার বানাইতে কিন্তু 20,000 টাকা খরচ হয়েছে। আমার 10 জনের একটা টিম ছিল, সেই টিমটাকে কিন্তু ওরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়েছে। এই যে মানুষগুলো সারা জীবন লেখাপড়া করে 9টা to 5টা যে অফিসটা করছে, আমার একটা শোতে আমি দেখা যাচ্ছে সে টাকাটা আমি পাচ্ছি। তাহলে মাসে যদি আমি 2টা শো এরকম করি, 3 লাখ 5 লাখ টাকা কি একটা শিল্পী আর্ন করতে পারে না? ব্যাপার না। তাহলে তাদের ওই ধরনের ধারণা নাই। ওই যে যা দেখছে সে তো সেটাই প্রমাণ করার চেষ্টা করবে, তাই না? আমি আর সে তো এক হলো না, ও তো আমার জীবনের পার্ট না। ওইগুলো কথা আমি আসলে নিবই না, বলতে দাও। ওকে, আমি পোশাক নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু তোমার অনেকগুলো নাচ আমি দেখেছি ইয়ের উপরে, কি বলে, ইয়টের উপরে, জাহাজের উপরে, এবং ভালো ছিল। এবং তোমার কি নিজে কখনো এটা নিয়ে মন্তব্য সহ্য করতে হয়েছে? মন্তব্য তো কমেন্ট দেখলে তো আসলে মনে হয় যে ফেসবুকটাই উড়াই দিই আমি, এরকম একটা অবস্থা লাগে। হ্যাঁ, কজ হচ্ছে মানে কি বলবো, এত কিছু ক্যামেরার সামনে, মানে আমি আসলে খেপে যাই এগুলো কথা আমার মাথায় আসলে। হ্যাঁ, যে এরা এরকম, ওরা নিজেরাই দেখতেছে, আমার ডিরেক্টর আমার প্রডিউসার আমাকে নাচাচ্ছে, দিন শেষে আবার আমার গণ্ডির মানুষজন যখন বলতেছে তুই তো এরকম ড্রেস পরলি জন্য আমার এটা এমন হয়ে গেল তেমন হয়ে গেল, তোকে পাইতে ইচ্ছা করলো, যে এই যে ব্যাপারগুলো, এইটা সবচেয়ে বেশি আগে আমাকে মানে খোঁচা দেয় এইখানে, যে তুমি নাচাইছো, তুমি ড্রেস দিছো, তুমি আমাকে কোরিওগ্রাফি করছো, তুমি যদি এই যে কি বলে এটারে কুকুরের চোখটা তুমি যদি আমারই আগে দাও, তাহলে পাবলিকের কথা আমি কি বলবো? ঠিক আছে? তো এই দৃষ্টিভঙ্গিগুলো নিজের থেকে আগে সবার সরাইতে হবে, তারপরে কাজ। আর আমি যে ফটোশ্যুটগুলো করি, এটা সবারই কোশ্চেন যে তুমি বোল্ড, তুমি নিজেকে কিছু দেখাইতে চাও কিনা। আমি কিছু দেখাতে চাই না। ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু ইন্টারন্যাশনাল কাজ করি, সো আমি তো শুধু বাংলাদেশের চিন্তা করে আমি আমার ফটোশ্যুট বা আমার নাচগুলো ওইভাবে ওই ক্যাটাগরির করি না। আমি তো সবাই আমার যেটা পছন্দ করবে, আমাকে ওরা গ্রহণ করবে কিভাবে, আমাকে নিবে কিভাবে, সেই চেষ্টায় আমি থাকি। কজ আমি বাইরের দেশে গেলে নিকির সাথে বাংলাদেশটাও যোগ হচ্ছে, রাইট? সো আমি ওইটা চেষ্টা করি, আমি ওদেরকে একটু ফলো করার চেষ্টা করি বেশি। সো ওই দিক থেকে ওরা আমাকে বলে আমি ট্যালেন্টেড, আর এইখানে এরা আমাকে তো ধুয়ে দেয় আর কি, যা ইচ্ছা তাই। ওরা বলে ট্যালেন্টেড, আমরা বলি অশালীন। সমাজ কবে শেষ ছিল না? আমি কি মানে আমি সদ্য এসে সমাজকে পুরোটা একেবারে, মানে আমি সানি লিওন হয়ে গেছি নাকি? ব্যাপারটা এরকম যে মুঝে কাট, ব্যাপারটা এরকম কি আমি করছি? মনে হয় আমার ফটোশ্যুটের পর আমি এটাই মনে হয় করছি। একটা এমন অবস্থা, মানুষ ফোন করে করে বলতেছে কিরে তোর তো সব দেখা যাচ্ছে, মানে সুপার লাগতেছে, আবার গালিও দিচ্ছে। ঠিক আছে, মানে কোথায় যাব? ইনবক্সে আই লাভ ইউ আর কমেন্ট বক্সে কি করলে এটা? হ্যাঁ, ওই কথাটাই, যারা রাতের রাজা তারা হচ্ছে দিনের বিচারক এই দেশে। বাহ বাহ। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজ। সো আমি আমার যতই কষ্ট লাগুক, আমি কষ্টটা নিজের ভিতরে দাবিয়ে রেখে, আমার বাংলাদেশে যদি নাচ নিয়ে ওইভাবে কোনো সাপোর্ট বা আমাদের সিচুয়েশন কখনো যদি চেঞ্জ না হয়, পরিবর্তন যদি না হয়, আমি ইন্টারন্যাশনালি আমাকে নিয়ে, আমি আমার বাংলাদেশকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। পুরো বিশ্বের কাছে বাংলাদেশের এই ছোট্ট নিকিটা তুলে ধরতে চাই আমার বাংলাদেশকে। ইনশাআল্লাহ।